দর্শক বিরতির পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত প্রোগ্রাম প্রতি শুক্রবারে হয়, সেটি হলো ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন প্র্যাকটিসিং ব্যারিস্টার, গত 25 বছর ধরে উনি কমিউনিটিতে ইমিগ্রেশন বা অভিবাসন আইন নিয়ে কাজ করছেন। মনোয়ার ভাই যেটি করছেন সেটি দিক নির্দেশনা হিসাবে এই প্রোগ্রামটি আমরা করে থাকি। দর্শক আপনারা আয়ন টিভিতে আপনারা ফোন করতে পারেন 0203-515-5788। ওনাকে যে কোনো ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন করতে পারেন, উনি দিক নির্দেশনা হিসাবে আপনাদেরকে সেটির গাইডেন্স দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। মনোয়ার ভাই, আমরা বিরতির আগে তো কথা বলছিলাম হিউম্যান রাইটসের ব্যাপারে, যে ডিটেনশন, তারপরে একটু আমি আবার একটু যদি করি যে ডিটেনশন থেকে মুক্তির উপায় কি মনে হয়? Good question. How to get rid of detention or how to get a bail from detention? জি। তারা যদি অটোমেটিক ছেড়ে না দেয় তাহলে তো অবশ্যই বেলে যেতে হবে। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে বেইলটা ফার্স্ট আমরা যেটা করি, কোর্টে না গিয়ে আমরা প্রথম চেষ্টা করি যে সেক্রেটারি অফ স্টেট বেল যেটা বলে, ইমিগ্রেশন যেটা বেল বলে, সেটা নেওয়ার চেষ্টা করি। তারা যদি সেটা না দেয় তখন আমরা এটা কোর্টে অ্যাপ্লাই করি, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আমরা কোর্টে অ্যাপ্লিকেশন করে আমরা বেল জন্য চাই। ইমিগ্রেশন বেল কি সহজেই পাওয়া যায়? কোনো কোনো সময় সহজ, কোনো কোনো সময় কঠিন, কোনো কোনো সময় অনেক কষ্ট করতে হয়। আপনারা কোর্টে যান? জি, অনেক কষ্ট করতে হয়। কোনো কোনো সময় দেখা যায় যার ইমিগ্রেশনের রেকর্ড অনেক খারাপ তারপরেও তাকে ছেড়ে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় যার ইমিগ্রেশন রেকর্ড খুব একটা খারাপ না, হয়তো কোনো একটা ভুল হয়ে গেছে, ওভার স্টেয়ার হয়ে গেছে, কিছু একটা উল্টোপাল্টা হয়ে গেছে, তাকে দেখা যাচ্ছে অনেক হয়রানি করা হয়েছে। দেখা গেলো তাকে 2 মাসও ছাড়া হচ্ছে না, অথবা তার জন্য প্রপার ওয়েতে বেইল অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে না, অথবা বেইল অ্যাপ্লিকেশন করলেও হয়তো হোম অফিস কিংবা কোর্ট কেউ না কেউ সেটা, অথবা 2 পক্ষই সেটা রিফিউজ করেছে। এটা হতে পারে, এটা নট আনলাইকলি। এবং এগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে যারা ডিটেনশন আছে তারা সুবিচার পায় না। তবে ডিটেনশন হওয়ার সাথে সাথেই এটার জন্য প্রপার লয়ারের সাথে যোগাযোগ করা ভালো, যাতে করে বের করা যায়। তবে এই ডিটেনশন নিয়ে আবার দেখি একটা ব্যবসা বাণিজ্যও চলে, যেমন অনেকেই দেখা যায় হাজার ওই যে সুযোগটা নেয় যে যেহেতু ডিটেনশনে যারা যায় বা থাকে, ওরা লয়ার নেবে, তারা কি ইমিগ্রেশনে মানে ওদেরকে যে লয়ারটা দেওয়া হবে তার কাছে যাবে, নাকি মনে করেন যে অনেক পরিচিত লয়ার? এখানে কয়েকটা জিনিস আছে। তারা সাধারণত হোম অফিস লয়ার দেয় না, সাধারণত হোম অফিস লয়ারের লিস্ট চাইলে তারা দেয়। নর্মালি তো আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা নিজে হয়তো লয়ার অথবা নিজের আছে অথবা তার এক্সিস্টিং কেউ আছে, সেভাবে যায়। তো আমি যেটা বলছিলাম যে এই ডিটেনশনে আবার অনেক সময় দেখা যায় ডিটেনশন এমন একটা জিনিস, সেখানে যেহেতু এরকম স্পর্শকাতর একটা বিষয়, তার পরিবারের জন্য কান্নাকাটি শুরু হয়ে যায় ডিটেনশনে গেলে, তার নিজের জন্য কেউ যেতে চায় না হয়তো সহজে, যেহেতু এখানে অনেক চেষ্টা করেছে, হয়তো দেশে অসুবিধা আছে। এখন এই উইক পয়েন্টের পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো কোনো লয়ার দেখা যায় হাজার কোটি টাকা কামায়। যেমন আমার কাছে কালকে একটা জন ফোন করছে যে রাত্রেই তাদের রিভেবল আছে। আমি এই ব্যাপারে আসবো মনে হয়, আমার একটা কলার আছে, আমি কলারটাকে নিচ্ছি। কলার দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে ফোনে আমাদের সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন লন্ডন থেকে বলছি। জি জি, আমার একটা প্রশ্ন ছিল ব্যারিস্টার সাহেবের কাছে। জি, যে আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশনের জন্য যে রিকোয়ারমেন্ট, তো যে লাইফ এন্ড ইউকে বা B1 লাগে, তো এটা তো ডিসেম্বর বা জানুয়ারিতে B1 কি চেঞ্জ হয়ে B2 হয়ে যাবে নাকি, এটা কি বুঝতে পারতেছি না। এগুলি কথা বলা হচ্ছে, কিন্তু এগুলি এখনও তো কার্যকর হয়নি, বুঝছেন। ডিসেম্বর থেকে হবে কিংবা কখন থেকে হবে এগুলি বলা হচ্ছে যে একটু টাইট, সামান্য একটু আপ করা হবে হয়তো, যেখানে আই ডোন্ট থিঙ্ক এটা B2 লেভেলে করা হবে, কারণ এটা একটু টাফ হয়ে যাবে। তবে যেটা করুক না কেন আমরা তখন এইগুলি নিয়ে আপডেট দেবো আপনাদেরকে, আপনারাও জানতে পারবেন। তবে অ্যাট দ্য মোমেন্ট এগুলি কোনো কিছু হয়নি, ডিসেম্বরে করা হবে এমন কোনো ইঙ্গিত নাই, কাজে আপনি এটা নিয়ে কোনো এখন চিন্তা করবেন না। জি, আসলে ধন্যবাদ মনোভাই। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরকে ফোন করবেন দর্শক 0203-515-5788। মনোভাই,
আপনি বলছিলেন ডিটেনশন থেকে মুক্তির উপায় কি, তাহলে আমি একটা সিনারিও আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে লয়াররা তো আমরা তো আসলে সবাই মানবিক না, সমস্যা হচ্ছে এটা। একটা ডিটেনশন কেস নিলে তাদের মানসিক অবস্থা অনুযায়ী দেখা যায় অনেকে ডিল করতে পারে না। দেখা যায় তার থেকে অ্যাডভান্স নেওয়া হচ্ছে, ডিপোজিট নেওয়া হচ্ছে 2000 পাউন্ডের, তার ডিল করা হবে, কিন্তু দেখা যায় পরে ওই লয়ারকে অথবা অ্যাডভাইজারকে আর ফোনে পাওয়া যায় না। দ্যাটস ভেরি ব্যাড। ওদের এইসব পরিস্থিতি চিন্তা করে তাদের যারা ডিটেনশনে যায় তাদেরকে কিন্তু খুব দ্রুত রেসপন্স করতে হয়, তাদের কোয়ারিগুলো করতে হয়। যেহেতু রেসপন্সিবিলিটি নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আর 10 জন এক্সিস্টিং ক্লায়েন্টের মতো চিন্তা করলে হবে না। তারা মানসিকভাবে খুব ভারাক্রান্ত থাকে, পর্যদস্ত থাকে, তাদের ওয়েলফেয়ার, মেন্টাল ওয়েলফেয়ার চিন্তা করতে হয়। এবং আমি জানি যে এগুলো একটা খুব প্রেশারের ব্যাপার, কারণ কান্নাকাটি করে 1 ঘন্টা পর ফোন করে, আত্মীয়স্বজন ফোন করে, বাট আপনি দায়িত্ব নিলে আপনাকে এটা করতে হবে। আর আপনি যদি ডিটেনশন না করেন তাহলে ঠিক আছে, নো প্রবলেম। কালকে একজন ফোন করে বলছে লয়ার নাকি তার থেকে 5000 পাউন্ড নিয়ে নিছে, কিন্তু ফ্লাইট স্টপ করার গ্যারান্টি দিছে, কিন্তু করতে পারে নাই, চলে গেছে। আমার কথা হচ্ছে কোনো ভালো লয়ার কোনোদিন কোনো কাজ কোনোদিন গ্যারান্টি দিয়ে করবে না, কারণ কোনো ডাক্তারও যেমন গ্যারান্টি দিয়ে কিছু করে না। আমি হয়তো আপনাকে 99% বলতে পারবো, 1% হলে তো অন্য কোনো কারণ থাকতে পারে। আলটিমেটলি এটা তো হোম অফিসের হাতে। কাজে এইভাবে 100% গ্যারান্টি দেওয়া, কিছু দেওয়ার, স্পেশালি বেইল, তারপরে এই যে রিমুভাল, ফ্লাইট স্টপ করা, ক্যান্সেল করা, ফ্লাইট স্টপ করার কথা বলছেন। আমি একটা ফ্লাইট স্টপ করার ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। জি, অবশ্যই। আমার এটা আমি চিন্তা করছিলাম যে মনে করেন হাইপোথেটিক্যালি আগামীকাল একটা ফ্লাইট দেওয়া হয়েছে, এটা কিভাবে ক্যান্সেল করা যায়? এটা তো লিগ্যাল, একই যে লয়ার একটা স্ট্র্যাটেজি। আপনি যদি এটা তো লিগ্যাল প্রফেশনাল, তার এক্সপিরিয়েন্সের ব্যাপার। এখানে অনেকগুলো প্রসিডিউর আছে, অনেকগুলো প্রসিডিউর। আমরা অনেক সময় দেখেছি যে আমরা স্ট্রেট ফরওয়ার্ড রিপ্রেজেন্টেশন দিয়েছি, তার কম্প্যাশনেট গ্রাউন্ডগুলি নিয়ে আমরা হোম অফিসের কাছে জানিয়েছি, লেখালেখি করে তাদেরকে ছেড়ে দিয়েছে, ফ্লাইট ক্যান্সেল করছে। তো সেটা হয় নাই। আমরা হয়তো কোনো রিপ্রেজেন্টেশন ফর্মাল অ্যাপ্লিকেশন ছেড়েছে, কোনো সময় দেখা যাচ্ছে সেটাও হয় নাই। কোনো সময় আমরা জুডিশিয়াল রিভিউ করেছি, কিন্তু আবার দেখা যাচ্ছে না জুডিশিয়াল রিভিউতে তারা হোম অফিস আর্জেন্ট অ্যাপ্লিকেশন করে বসছে, তখন দেখা যাচ্ছে তার জন্য কিছু আপনি করতে পারলেন না। কারণ যখন আর্জেন্ট অ্যাপ্লিকেশন করা হয়, যখন হোম অফিস এটা এক্সপিডাইট করার জন্য অ্যাপ্লিকেশন করে, তখন কিন্তু এখানে দেখা যায় খুব কম সংখ্যক কেসে ইনজাংশন দেওয়া হয়। আচ্ছা, সেটা ইনজাংশন দেওয়া খুব কম। ইনজাংশনটা একটু যদি ইনজাংশন মানে এটা নিষেধাজ্ঞা, যে তাকে রিমুভ করতে পারো, তার একটা কেস আছে, তার একটা পেন্ডিং আছে, তার লাইফ রিস্ক আছে, ইত্যাদি ইত্যাদি, পাঠাতে পারবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই কেসগুলোতে তার কেসই শেষ হয়ে গেছে হয়তো, যেমন তার অ্যাসাইলাম কিংবা বিভিন্ন ধরনের কেসগুলো সব শেষ, আপিল টাইম সব শেষ, যে প্রশ্নটা আপনাকে সব শেষ, কালকে পাঠিয়ে দিচ্ছে, আপনি আপিল টাইম সব শেষ, তার জুডিশিয়াল রিভিউ আগে হয়ে গেছে, সেটাও শেষ, আপনি কী করে স্টপ করবেন? কাজে এখানে এমন কোনো জাদুঘরই নাই। আপনি ক্লায়েন্টকে বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে। যারকে রাখার এখানে কোনো সম্ভাবনা নাই, তার ডিটেনশন হয়ে গেছে, তাকে তার সম্ভাবনা কি, সম্ভাবনা কতটুক নাই সেটা বলতে হবে। সে যদি মনে কষ্ট পায় তাকে বলে দিতে হবে। কারণ তারপরে যদি বলে যে না আপনি কাজ করেন, চেষ্টা করেন, ক্লায়েন্ট যদি আপনাকে ফি দেয়, পয়সা দেয়, আপনি কাজ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সেটা তো আপনারও তো একটা বিবেক অনুযায়ী সেটা কাজ করতে হবে, প্রফেশনালিজম সেখানে থাকতে হবে। আপনি বলে কয়ে আপনি করছেন, যাতে করে সেটা একটা সিস্টেমেটিক সব কিছু হয়। বুঝতে পেরেছি। কোনো ধরনের মানে তাকে আশ্বাস দেওয়া, ইন্স্যুরেন্স দেওয়া, গ্যারান্টি দেওয়া, এটা কোনো একজন এথিক্যাল কোনো আমাদের নিয়মের মধ্যে পড়ে না লয়ারদের। ধন্যবাদ মনোহর ভাই, আবার আসবো আপনার সাথে। খুব সুন্দর করে বলছেন। আমার একটা কলার আছে। দর্শক, আপনি যদি টেলিভিশনের আওয়াজ কমিয়ে ফোনে আমার সাথে আলাপ করেন। জি, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো ভাই, বলেন। বান্ডি থেকে। জি আমি একটা প্রশ্ন রাখতে পারবো? জি বলেন। যে আমার প্রশ্ন হইল যে সংবিধান কনস্টিটিউশন গড়ে ওঠে, এটা তো আরেক লাইনের কোশ্চেন। দর্শক, আপনি যে প্রশ্নটি করেছিলেন এটি রাষ্ট্র নিয়ে, কনস্টিটিউশন নিয়ে। আমরা পরবর্তীতে আসবো। আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, অভিবাসন আইন। না, হতে পারে কেউ যদি হিউম্যান রাইটস নিয়ে ইমিগ্রেশনের সাথে কোনো কিছু প্রশ্ন করতে পারে, করতে পারে, বাট
উনি যেটা করতে চাচ্ছে এখন আই ডোন্ট নো এটা কি বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করতে চাচ্ছে, বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করার জন্য জি। এবার সংস্কার নিয়ে কথা বলার জন্য আমরা এখানে বসিনি। জি মনোহর ভাই, না আসলে ঠিক বলেছেন। যাই জি, হোক জি। মনোহর ভাই, আমরা যেটি আপনার থেকে জানতে চেয়েছিলাম আপনি খুব সুন্দর করে বলেছেন যে আশ্বাস দিতে নেই এবং যেটি সত্য সেটি বলা উচিত। তবে আমার মনে হয় প্রত্যেকটা অ্যাজাইলেম বা আবেদনকারী যারা আছেন তাদের নিজ অথবা যদি লয়ার না থাকে একটা দুইটা লয়ারের, যাদের পরিচিত লয়ারের নাম্বার, টেলিফোন নাম্বার রাখা উচিত, যদি আল্লাহ না করুক ডিটেনশন যায় বা ডিটেনশন হয়, তাই না মনে হয়? এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা অ্যাবসলিউটলি, এটা তো ধরেন তার উপরে অনেকেই এই দেশে অনেক বছর থেকে গেছে, লিগেল কোনো ধরনের অ্যাডভাইস নেয় অথবা নিতেই থাকে কিন্তু কোনো কিছু করে না, এমনি চলে। হয়তো সে যখন ডিটেনশনে চলে গেছে তখনও কিছু করে না, যখন বলে না তোমার ফ্লাইট আছে 1 সপ্তাহ পরে, তখন তার ঘুম ভাঙে, বলে হ্যাঁ আমি তো কিছু করা দরকার। তো এগুলো এক একজনের ব্যাপার এক এক রকম। তো আগে থেকেই একটা সিস্টেম এর মধ্যে পড়া ভালো। কেউ যদি এখানে অনেকেই বৈধভাবে এসে অনেকেই তার ইচ্ছার বাইরে গিয়েও হয়তো থাকছেন বিভিন্ন কারণে, জি যাকে বলা হয় যে সার্কামস্টেন্সেস বিয়ন্ড হিজ অর হার কন্ট্রোল জি অর বিকজ অফ দ্য চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস যেটা বলা হয়, সেটা যদি হয় তাহলে তাকে তো তার পজিশনটাকে রেগুলারাইজ রাখা, তার পজিশনটাকে লিগ্যালিটির মধ্যে রাখা, তো তাকে চেষ্টা করতে হবে, প্ল্যান করতে হবে, তাকে চেষ্টা করতে হবে। জি। এই যে চেষ্টাগুলি থাকলে তখন তার একটা ক্রেডিবিলিটি থাকে যে আই কেপ ট্রাইং টু রেগুলারাইজ মাই সেলফ। কিন্তু তারপরে যদি না হয় তা অ্যাটলিস্ট বলতে পারবে যে না আমি তো ইলিগাল থাকতে চাইনি, আমি সবসময় চেষ্টা করেছি। এটা তার যখন হিউম্যান রাইটসের কেস করা হয় তখন যখন ন্যাশনাল ইন্টারেস্ট আমরা সেকশন 117B আন্ডারে যেটা অ্যানালাইজ করা হয় তখন সে একটু ফেভার পেতে পারে জি ওই সেকশন থেকে। জি মনে হয় আপনি বলেছিলেন হিউম্যান রাইটস, তাহলে আমি যদি বলি ডিটেনশন প্রাপ্ত যারা আছেন তাদের আইনি অধিকার কি কি আছে, মানে তারা কি কি আইনের অধিকার পেতে পারে? ওয়েল, ডিটেনশনে যারা থাকে তাদের আমি ইতিমধ্যে বলছি যে কি তারা দ্য শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য লয়ার। তারা অনেক সময় কিছু বলবে না হোম অফিস, বাট হোম অফিস থেকে তারা যদি বলে যে আমার একটা লয়ার দাও, লিস্ট দাও, আমি কিছু লয়ারের সাথে কমিউনিকেট করতে চাই, তারা হেল্প করে। আচ্ছা আরেকটা হচ্ছে যদি বলে যে না আমি আমার নিজস্ব আমার আত্মীয় স্বজনের লয়ার নাম দিয়েছে, আমি তার সাথে কমিউনিকেট করতে চাই। একটা জিনিস মনে রাখবেন যে যখন ডিটেনশনে কাউকে নেওয়া হয় তখন তার লিগ্যাল রাইট থাকে লয়ারের সাথে কনসাল্ট করার জন্য। পুলিশ তাকে অ্যালাউ করে, ইমিগ্রেশনও তাকে অ্যালাউ করে, এটা বাধা দিতে পারে না। জি এবং তারা টেলিফোনের জন্য তারা সুযোগ দেয় এবং তারা অবশ্যই সেটা একটা আছে। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রথমে হয়তো তারা কথা বলতে পারছে না, হয়তো সকালে কেউ ধরলো, তারপর বিকেলে তাকে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিল। তো সেই ডিটেনশন সেন্টারে পাঠালে সেখানে তাদের প্রত্যেকের জন্য একটা ফোনের হ্যান্ডসেট ব্যবস্থা করে তারা, যদিও তার নিজস্ব হ্যান্ডসেটটা তারা রেখে দেয়, কিন্তু ওখানে একটা হ্যান্ডসেট তারা রাখে যেটার মাধ্যমে হয়তো ইন্টারনেট ইত্যাদি থাকবে না, বাট নর্মাল টেলিফোন কল রিসিভ করতে পারবে এবং কল করতে পারবে। সেই ক্ষেত্রে সে সুযোগ পাবে করার জন্য, কথা বলার জন্য। মনে রাখতে হবে যে কাউকে ডিটেন করেই হঠাৎ করেই পাঠিয়ে দেওয়া হয় না, কারণ ডিটেন করার পরে তাকে তার কি কেস আছে না আসে এটা প্রিপারেশন করতে হয়, তার আইডেন্টিটি কার্ড, তার ট্রাভেল ডকুমেন্ট আছে কিনা দেখে, তার ফিজিক্যালি তার সুইটেবিলিটি আছে, তার জন্য ফ্লাইট ঠিক করতে হয়, সব কিছু। এমন তো না যে ফ্লাইট ঠিক করেই সব তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এমনটা হয় না। তো কাজে তার সুযোগ থাকে, কাজে এখানে খুব একটা হইচই বাঁধিয়ে ফেলার কোনো প্রয়োজন নাই। যে কেউ ডিটেইন হলে তাকে ধৈর্য ধরতে হবে এবং তাকে ইন্টারভিউ করবে প্রাইমারিলি, দেন কী বলেছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট তখন, এবং সে পরবর্তীতেও লয়ারের সাথে কমিউনিকেট করতে পারে। এ হচ্ছে তার রাইট। এবং সে যদি সে বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, তার সেখান থেকে ডিটেনশনে থেকেও সে রিপ্রেজেন্টেশন অর্থাৎ তার পক্ষে লয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশনও মানে আর্জি দিতে পারে হোম অফিসের কাছে। ইভেন কি কেস ফেল হওয়ার পরেও কোনো কিছু না থাকলেও তারপর যদি ফার্দার কিছু থাকে, তারা নতুন কোনো কিছু থাকে,
তাহলে সেটাও উত্থাপন করতে পারে, ওইটা একটা সুযোগ থাকে। ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বলেছেন। আমি বুঝতে পেরেছি, তারা দর্শকরাও বুঝতে পেরেছে যে লয়ারের হেল্প নিতে পারে, লয়ার ওইখান থেকেও নিজের থেকেও টেলিফোনে কথা বলে আত্মীয় স্বজন থেকেও নিতে পারে। এই জন্য আমার মনে হয় লয়ারের যারা এই ধরনের প্রবলেমে আছেন বা এই ধরনের মানে হতে পারে, তারা লয়ারের পরামর্শ নেওয়া দরকার এবং লয়ারের একটা টেলিফোন নাম্বার ঠিকানা রাখা উচিত। যাই হোক, আমি আরেকটি প্রশ্ন যেটি করতে চাই, ডিটেনশন থেকে বেল পাওয়ার জন্য গ্যারান্টি ছাড়া নাকি হয় না, এই ব্যাপারে যদি এটা কি ঠিক নাকি মনে হয়? গ্যারান্টার যাকে বলা হয়, যে মানে সিওরিটি যে দেওয়া হয়, জি, এইটা নর্মালি ভালো, এটা থাকলে ভালো। জি, তবে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কি গ্যারান্টার ছাড়াও বেল হয়। অনেকের বেল হয়েছে। কারণ অনেকের দেখা যায় এই দেশে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তখন কি করবে? তো এটা হিউম্যান রাইটসের বিরুদ্ধে তাকে অযথা আটকে রাখা। জি, তো তাকে যদি বেল দেওয়া হতে পারে গ্যারান্টার ছাড়াও, তার রিপ্রেজেন্টেশনের বেসিসে দিতে পারে, অথবা তাকে সুযোগ দিতে পারে যে ঠিক আছে তুমি রেগুলার রিপোর্টিং করো, আর তুমি যদি কোনো অ্যাপ্লিকেশন করতে চাও এটা করো ইমিডিয়েটলি, নাহলে তোমাকে চলে যেতে হবে স্বেচ্ছায়। অনেক সময় দেখা যায় তার ফ্যামিলি টাইজ আছে, তার বউ বাচ্চা আছে এখানে, তার এগুলি বিভিন্ন কারণে তারা ইমিডিয়েট ডিটেনশন না দিয়ে তাকে ছেড়ে দেয়, যেমন তার একটা ক্লোজ টাইজ আছে এখানে, একটা লিঙ্ক আছে ফ্যামিলিগত, কাজে সে তো আর ভেগে যাবে না এই দেশ থেকে। এই সব বিবেচনা করে তারা বেল গ্যারান্টার ছাড়া দিতে পারে। আবার অনেক সময় অনেক কিছু থাকা সত্ত্বেও এক একটা কেস এক এক রকম। যখন আপনি কোর্টে অ্যাপ্লাই করবেন কিংবা অবশ্যই কাছে অ্যাপ্লাই করবেন, তারা বেল ফর্ম ফিল আপ করার সময় এটা লাগে যে তাহলে মনে হয় আপনি বেল ফর্ম ফিল আপের কথায় যখন আসলেন, তাহলে মনে করেন বেলের জন্য গ্যারান্টার পাওয়া গেছে, বাট কারা গ্যারান্টার হতে পারে? ওয়েল, ক্রিমিনাল কনভিকশন ছাড়া জি, যে কেউ হতে পারে, তবে তার সাথে ক্লোজ কানেকশন হতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হতে হবে, তাকে ভালো করে চিনতে হবে। হঠাৎ করে কাউকে ধরে এনে এমনি গ্যারান্টার বানিয়ে দিতে হবে, আমি চিনি না। কোলাটেরাল দিতে হয় গ্যারান্টি। একসময় ইউজ টু বি দ্য কেস ছিল, একসময় এটা এখন নাই। যে আমি দেখেছি আমার প্র্যাকটিস লাইফে তারা একজন থেকে 5,000 পাউন্ড জমা নিয়ে নিয়েছে, পরে এটা ফেরত দিয়েছে ওই ব্যক্তির কেস শেষ হওয়ার পর। কিন্তু আসলে এটা দরকার হয় না, এটা দেখাতে হয় এবিলিটি। তার গ্যারান্টার যে উনি যদি কোনো কারণে কমপ্লাই না করে, উনি যদি মেনে না চলে যে এই শর্তগুলো দেওয়া হবে, এটা মেনে না চলে, তাহলে ওই যে গ্যারান্টারকে এই পয়সাগুলো দিতে হবে। গ্যারান্টারকে যদি বেশি পয়সা ইনকাম না করে, এটা তো প্রথমেই তো গ্যারান্টি দিচ্ছে কেন সে? আচ্ছা, কারণ সে বলবে আমি 300 পাউন্ড দেবো না, 100 পাউন্ড দেবো না, 1000 পাউন্ড দেবো না, 10,000 পাউন্ড, এটা তার ব্যাপার। তার এবিলিটি আছে কি না এটা লয়ার এটা বিবেচনা করবে, এবং তার ওই সোর্স আছে কিনা দেখবে পয়সার, এবং যেটা সে গ্যারান্টি দেবে এটা তার এবিলিটি থাকতে হবে। এখন আজকে পয়সা আছে কালকে নাই, জি, এই ধরনের লোকগুলো গ্যারান্টার হলে তারা সাধারণত গ্যারান্টারগুলো অ্যাকসেপ্ট করে না, কারণ দেখা যায় ও হঠাৎ করে পয়সা আসে চলে যায়, তার আমি জিজ্ঞেস করেছিলাম কারা হতে পারে। ব্যালেন্সড থাকতে হয়, ব্যালেন্সড স্টেটমেন্ট, মানে ওইটাই বলছি যে পয়সা থাকা না, মানে একটা কনসিস্টেন্ট সামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকতে হবে। সুন্দর মনোহর ভাই। আর তাহলে আমি এরকম একটা যদি প্রশ্ন আপনাকে করি, একটা ছোট্ট সিনারিও যদি আমাকে দেন, মনে করেন ইমিগ্রেশন বেইলে আপনি ইমিগ্রেশন বেইলেও ইভেন ক্রিমিনাল কোর্টেও আপনি তো অনেককে বেইলের জন্য অনেকের জন্য দাঁড়িয়েছেন, বা আমি যেটা অবশ্যই ফাইট করেছেন, তো এরকম একটা যদি বেইলের ঘটনা ছোট করে যদি বলেন। জি, অনেকগুলো বেইলের ঘটনা তো আছে, তার মধ্যে অনেক সময় দেখা যায় যে জাজে বেল দিতে চায় না। আচ্ছা, বলে না আমি এটা দেব না, তোমার এই সমস্যা। যেমন দেখা গেল হঠাৎ করে তারা হোমোস বললো যে তুমি যে দুইজন গ্যারান্টার নিয়েছো, একজন গ্যারান্টারের এই সমস্যা আছে যে তার ক্রিমিনাল কনভিকশন রেকর্ড পেয়েছি, কিন্তু দেখা গেল তার যে ক্রিমিনাল কনভিকশন আছে এটা আমাকে বলা হয়নি। জি, এখন তার ক্লায়েন্টের তো দায়িত্ব আমাকে জানানো। এখন গ্যারান্টার সাহেব উনি তো চুপচাপ বসে আছেন, উনি আর কিছু বলেন নাই, উনি ভদ্রলোক। কিন্তু দেখা গেল উনি কোর্টে গিয়ে, কষ্ট করে কোর্টে গেলাম,
বললো যে না আপনি এই দুজন গ্যারান্টার মধ্যে একজন গ্যারান্টার আছে, তো কী করবো? তো জাজে বলে যে তুমি তাহলে আরেকটা ডেট নাও, মানে এখন এটা উইথড্র করো, আরেকটা ডেট নাও। তো আমি তখন সাবমিশন দিলাম। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, তবে একটা বললাম যে কি কেন গ্যারান্টার ছাড়াও তো বেল হতে পারে। জি জি অনেক লোকের বেল হয়, আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি। এইটা গ্যারান্টার ছাড়াও তুমি তো বেল দিতে পারো। জি অ্যাজ এ জাজ আপনি বেল দিতে পারেন, দিয়ে আপনি যদি মনে করেন তার কথাবার্তা যদি মনে হয় যে এবং তার অতীত রেকর্ড অনুযায়ী মনে হয় যে না হি উইল কমপ্লাই উইথ দ্য কন্ডিশনস, ওয়াই নট। জি কিন্তু আমার তো একজন গ্যারান্টার তো আছে, আপনি আমার একজন গ্যারান্টার দিয়ে আপনি অ্যাকসেপ্ট করেন। যে ওটা হয়েছে। আমার একজন গ্যারান্টার বলেছে ১,৫০০ পাউন্ড দেবে, জি তা আমি ইনস্ট্রাকশন নিলাম, তার পয়সা আছে। জি তো আমি বললাম যে ঠিক আছে, আমারও একজন গ্যারান্টার ৩,০০০ পাউন্ড দেবে। জি ও দুইটা মিলে ২,০০০ ছিল, এখন ও একাই ৩,০০০-এর দায়িত্ব নিল, আপনি কেন বেল দিবেন না? জি বুঝতে পেরেছি। জি তো জাজ রাজি হয়ে গেল, বলে ইয়েস দিস গুড পয়েন্ট, ওয়াই নট। ভেরি গুড। তো এখন এগুলি অনেক উপস্থিত বুদ্ধিতে অনেক সময় কাজ করতে হয়। স্পন্টেনিয়াস করতে হয়। আরেকটা কেসে দেখা গেল জি আমার তখন ডিটেইনিকে আনতে হতো কোর্টে। তো হ্যাটন ক্রসে কোর্টে আমার মনে আছে, হিথ্রোর কাছে, জি অনেক বছর আগের থেকে, প্রায় আজ থেকে প্রায় ২২ বছর আগে ঘটনা। তো দেখা গেল একদিন আগে আমার ক্লায়েন্টকে গ্লাসগো নিয়ে চলে গেছে। জি তো এটা নিয়ম হচ্ছে ওই গ্লাসগো হলে তো ওই জায়গায় বেল অ্যাপ্লিকেশন করতে হবে, এ লন্ডনে হবে না। লন্ডন হবে না। তাই বললাম যে তোমরা তো জানো যে এটা বেল অ্যাপ্লিকেশন করা হয়েছে, ডেট করা হয়েছে, তোমরা নিলা কী করে? তো জাজে তো হোম অফিসের কথা শুনছে। তাই আমি বললাম জাজকে বললাম দেখেন এটা তো একটা কন্টেম্প্ট অফ কোর্ট। জি আমি একটু নাচার বান্দা, যখন এইসব নিয়ে নামি চেষ্টা করি ফাইট করার জন্য আমার বেস্ট ওয়েতে। জি আমি বললাম যে এটা তো একটা কন্টেম্প্ট অফ কোর্ট, একটা প্রসিডিংস আছে জানে। জি হোম অফিস কেন এইভাবে নিয়ে গেল সমস্ত আমার বেইল অ্যাপ্লিকেশনটাকে ফ্রাস্ট্রেট করার জন্য? এটা তো তারা খুব আনফেয়ার করেছে, ইনজাস্টিস করেছে। তো বলে কি এখন তো তাকে আনতে হবে? আমি বললাম নো, তাকে আনতে হবে এমন কোনো কথাই নেই। জি জি হ্যাঁ, এমন কোনো কথা নাই। তুমি তাকে এনে কী জিজ্ঞেস করবা যে তুমি এই কন্ডিশন মানবে কিনা। তুমি আমার গ্যারান্টারগুলো পরীক্ষা করো, এই গ্যারান্টার দুইটা সাক্ষ্য প্রমাণ নাও, এই গ্যারান্টার দুজন যদি ভালো ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে, আমার ক্লায়েন্টকে করা হোক, ক্লায়েন্টকে টেলিফোন করে জিজ্ঞেস করবে, টেলিফোনের কথা বলে কোর্টের পক্ষ থেকে যে জিজ্ঞেস করে যে এগুলি মানবে কিনা, সে যদি সাইন করে তাহলে তাকে বেল দাও, এবং তার বেল হয়েছে। ধন্যবাদ মনোজ ভাই, খুব সুন্দর করে বলেছেন। এই দুটোটা কেস দর্শক আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে কথা বলেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? Hello. জি হ্যালো বলেন। Assalamualaikum. জি স্যার। Can I speak to a barrister? Yeah, he's a barrister. Yeah, you can speak. Yeah. Okay. Hello, barrister. I live in London, yeah, and I have a solicitor and a barrister, and I'm using that in the court process here, solicitor and a barrister. But now, yeah, I want to change my solicitor and barrister because I found out that it's my friend's wife, and I don't get along with her. So. And I no longer want to communicate with the solicitor and the barrister. I want to get one in Wembley. How do I transfer everything, and how do I get consent? And well, have you instructed any solicitor? Is there any lawyer you have instructed? In Wembley, yeah. I'm living in Wembley now. Okay, but one thing is, sometimes it happens that someone, as a barrister, is instructed by solicitors on your behalf. Okay, so we go to court. And you're saying, I don't like this barrister, I want to change. You are entitled to sack your barrister anytime if he is not capable to do anything for you. That's not a problem. But we need to know whether you are represented by a solicitor. In that case, you have to change the solicitor. In any case, you are entitled to change the lawyer. Simply, you tell your lawyer that you don't like him. So you go to another lawyer, and another lawyer will sort it out. Will get in touch with your old lawyer, previous lawyer, and get the file. And transfer all the documents. And it's very straightforward. It's very straightforward. If I'm representing you, if I'm a barrister, you're saying, I don't want you anymore, I'll just give up. That's it. And you are entitled to your file and everything. Your solicitor can ask for it, or I can hand it over to you.
That's the law in this country. থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন ইউ আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্যাটস ইয়োর উইশ অ্যাজ ওয়েল ইউ ক্যান আস্ক ফর এনি লয়ার মনে হবে আমাদেরকে শেষ করতে হবে আমার হাতে আর কোনো সময় নেই দর্শকরা দেখেছেন দর্শকরা কালকেও দেখবেন আমি আপনাকে আর শেষ বক্তব্য দিতে বলতে পারতেছি না শেষ আপনি শুধু থ্যাংক ইউ বলে দেন Thank you. Thanks to everyone. Good night. ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদেরকে দেখবেন এবং পরের শুক্রবারেও আমাদের সাথে থাকবেন